সামান্য একটু আলোচনা করব। আজকে কোনো কিছু শিখবো না, জাস্ট আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো যে আপনারা কেরিয়ার কেরিয়ার গাইডলাইন, একটা ছোট একটা কেরিয়ার গাইডলাইন হবে আজকের এটা। আহ, কিভাবে একজন ওয়েব ডেভেলপার হতে পারেন শুরু থেকে, কিভাবে কি কি স্টেপ ফলো করলে বা কি কি শিখলে আপনি নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে তৈরি করতে পারবেন। মূলত মেইন টার্গেট ওয়েব ডেভেলপার না, মেইন টার্গেট হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো শুরু করার আগে আমি আমার নিজের একটু পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে আমি আমি আহ, মোহাম্মদ মাসুম কাজী। বর্তমানে কাজ করছি প্লে অন 24-এ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। এর পূর্বে আমি জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে প্লাকোবো ইনকর্পোরেশনে কাজ করেছি। আহ, এর বাইরেও আমার একটা পরিচয় আছে, সেটা হচ্ছে যে আমি একজন পলিটেকনিক ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমার পড়াশোনা। আহ, আ- এখানে আমি যতটুকু জানি, এখানে আজকে আপনারা যারা আছেন সবাই পলিটেকনিক ব্যাকগ্রাউন্ডের। তো যেহেতু আপনারা পলিটেকনিক ব্যাকগ্রাউন্ডের, সো আমারও একটা সফট কর্নার কাজ করে আপনাদের প্রতি। মূলত এই আহ, এই কেরিয়ার গাইডলাইন সেশনটা আমার নেয়ার উদ্দেশ্য। তো সবকিছুরই একটা ফাউন্ডেশন লাগে। যেমন আমরা আমরা যদি একটা বাড়ি তৈরি করি, সেটার একটা ফাউন্ডেশন থাকে, একটা ভিত্তি থাকে, যে আমরা একটা কংক্রিট ঢালাইয়ের মধ্যে রড বালু সিমেন্ট দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে একটা অট্টালিকা তৈরি করি। ঠিক তেমনি ভাবে যখন আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাবেন, যেহেতু আমরা এখানে কথা বলছি যে ইঞ্জিনিয়ার বলতে আমরা এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারের কথা বলছি। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর অনেক তো পার্ট আছে। তো এর মধ্যে আপনি এর ফাউন্ডেশনটা হচ্ছে এইচটিএমএল সিএসএস, বেসিক স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো আপনাকে আপনি যেটাই করতে চান না কেন, আপনাকে ঘুরে ফিরে এইচটিএমএল সিএসএস এসব বেসিক স্ক্রিপ্টিং লজিক আপনাকে বুঝতে হবে, জানতে হবে। এটা হচ্ছে আপনার একটা ফাউন্ডেশন। যখন আপনি ফাউন্ডেশনটা তৈরি করে ফেলবেন, এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কিছু রিয়েল ওয়ার্ল্ড প্রোড করতে হবে। যেটার জন্য আপনি কিছু ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন। আহ, এরপরে হচ্ছে যে আপনি যখন নিজের ফাউন্ডেশনটা তৈরি করবেন, তারপরে নিজের একটা গ্রোথ তৈরি করবেন বিভিন্ন প্রজেক্ট তৈরি করার মাধ্যমে। এরপর হচ্ছে আপনার যেটা হচ্ছে একটা আপনার লার্নিং ফেজ থেকে একটা ট্রানজিশন হবে প্রফেশনাল ওয়ার্ক প্লেসে। তো সেটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ফার্স্টে আপনি একটা ইন্টার্নশিপের মাধ্যমে একটা কোম্পানিতে এন্ট্রি নিতে পারেন। এর বাইরে যদি আপনি যদি নিজে আরো একটু ভালো কোনো অপরচুনিটি পেয়ে যান, হয়তো পারে আপনি ডিরেক্ট একটা জব প্রিপারেশন নিয়ে আপনি ডিরেক্ট জব পাইতে পারেন। সেটা হবে যে আপনার পুরোপুরি আপনার উপরে, আপনার লাকের উপরে, আপনি কতটুকু হার্ড ওয়ার্ক করতেছেন, কত ডেডিকেটেড আপনি ছিলেন, সেটার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এখন আমরা আসি যে আমাদের তো একটা কোর ফাউন্ডেশন দরকার। সেটা হচ্ছে কি, আমি তো একটু আগে বললাম, যেটা কোর ফাউন্ডেশনের জন্য আমাদের এইচটিএমএল সিএসএস এগুলো আসলে শেখাটা মাস্ট। হ্যাঁ, এখন এআই আছে, এআই সবকিছু করে দিচ্ছে, করে দিবে, কিন্তু ধরেন আপনাকে করে দিল, কিন্তু আপনাকে কি দিল সেটা তো আপনাকে বুঝতে হবে। ধরেন আজকে করে দিল, আজকে করে দেওয়ার পর আপনি 10 দিন পরে আপনি যখন এটা আবার নিজে আবার হাত দিয়ে দেখবেন যে এটাতে কি লিখে দিছে, তখন তো আপনাকে বুঝতে হবে, তাই না? সেটা বোঝার জন্য আপনাকে বেসিক লাগবে। তো মূলত এইচটিএমএলটা কি করে? মূলত এইচটিএমএল একটা কাঠামো তৈরি করে দেয়, মনে করেন বলতে পারেন একটা স্ট্রাকচার তৈরি করে। সিএসএস কি করে আমাদের এই জিনিসটার একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়, যে আসলে হ্যাঁ এটাতে একটু রং টং করে দিলাম, হ্যাঁ এটা এভাবে থাকলো এভাবে থাকলো। হ্যাঁ, তো আমরা যদি এই যে পাশে একটা আপনারা যদি ফোনে থাকলে আপনারা জুম করে দেখতে পারেন, এই যে এটা, আমি জানি আমার মাউসটা কি দেখা যাচ্ছে কিনা। আমার মাউসটা কি দেখা যায় এখানে, মাউসের আইকন? জি ভাই, দেখা যায় না। আচ্ছা, দেখা যাচ্ছে না। আচ্ছা, যা হোক, হ্যাঁ, আপনারা যদি এই যে ডান পাশের যে একটা ছবি দেখতে পাচ্ছেন,
এখানে উপরে লেখা আছে গ্রিড লেআউট কনসেপ্ট, পাশে লেখা আছে সিএসএস গ্রিড ইমপ্লিমেন্টেশন। তো আচ্ছা দাঁড়ান, আমার মনে হয় এটা অন্য কোনো ভাবে দেখানো যায় কিনা, তো দেখি। আচ্ছা যা হোক, আপনারা একটু এই ছবিটার দিকে লক্ষ্য করেন। হ্যাঁ, এখানে একটা হেডার আছে, তারপরে নেভিগেশন আছে, মেইন কন্টেন্ট, তারপরে সাইড বার, তারপরে ফুটার। হ্যাঁ, এই যে এই জিনিসটা করছে, এটা কিসে করছে, একটা গ্রিড লেআউটে একটা কনসেপ্টের মাধ্যমে ইউজ করছে। যেমন আমরা যখন উপর থেকে নিচের, এটা হচ্ছে কি একটা কলাম। হ্যাঁ, আর যখন পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে রো। তো আপনি যখন কলাম আর রো এর কনসেপ্টটা মূলত হচ্ছে আপনার যে যখন ওয়েব ডেভেলপমেন্ট করবেন বা কোনো একটা কিছু ডিজাইন করবেন, আপনি শুধু ওয়েবের ক্ষেত্রে না, এটা একদম মোবাইলের ক্ষেত্র। আপনি মোবাইল বলেন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন বলেন, ওয়েব বলেন, সবকিছু কিন্তু একটা গ্রিড লেআউট কনসেপ্টটা ইউজ হয়। হ্যাঁ, তো এখন এই যে লেআউটটা যে ডিজাইন করবেন, হ্যাঁ, এটার জন্য মূলত আপনাকে কি জানতে হবে, আপনার কিন্তু এইচটিএমএল জানা লাগবে। তারপর এই যে পাশে আরেকটু চকা একটা ছবি আছে, যেমন হেডার লেখা, ওই যে নিচে একটু হলুদ কালার দিয়ে, তারপরে হোম আইকন, অ্যাবাউট আইকন, কন্টেন্ট আইকন, তারপর সাইড বারে একটা আইকন টাইকন আছে। হুম। তো এখন এই যে পাশের যে একটা স্ট্রাকচার থেকে যে এখানে সুন্দর সাজানো গোছানো জিনিসটা বানানো হয়েছে, এটা কিসের মাধ্যমে করা হয়েছে, এটা কিন্তু সিএসএস এর মাধ্যমে করা হয়েছে। তো ফার্স্টে যেটা করা হয়েছে সেটা এইচটিএমএল, মানে একদম আপনার, হ্যাঁ, সে আইডিয়াটা হচ্ছে কলাম থাকবে, এই সেই থাকবে, তারপর হচ্ছে সিএসএস দিয়ে আপনি এটার একটা সুন্দর করে সাজিয়ে নিলেন। তো এটা মূলত হচ্ছে আমাদের মেইনলি একদম কোর ফাউন্ডেশন বলতে পারেন আপনার। এর বাইরে এটার মধ্যে তৈরি করার পর আপনি একটা রেসপন্সিভ ডিজাইন করলেন। হ্যাঁ, রেসপন্সিভ ডিজাইন বলতে এখানে কি, আপনি এই যে মনে করেন আপনি এখন গুগল মিটে আছেন, হ্যাঁ, এটা যদি আপনি যদি ফোন থেকে দেখেন, তাহলে আপনার ফোনেও কিন্তু যেটা ফিট করতেছে। আবার এখানে যারা তারও এখানেও কিন্তু ফিট করতেছে। এই যে জিনিসটা ফিট করতেছে, এটা ডিভাইস বাই ডিভাইস জিনিসটা ফিট কি করতেছে। করস কেউ ভাই? যদি ট্যাবেও থাকে, কি কি তাহলে করস? ওর ওইখানেও ফিট করতেছে, এটা তার ডিসকোড ওইখানে না, একটু একদম পরে ঢুকিস না, এক্স্যাক্টলি কোনো না কিছু করলে। কিছু ব্রেক না, না কিছু করলে ক্লাস থাকে, কিছু শিখতে পারবি। না কিছু করলে ক্লাস থাকে, তার না কিছু ওইখানে করলে কথা ওটার বলতে মতো থাকে। করে ফিট, মানে সে তার অ্যাডাপ্ট করে নিচ্ছে। তো এই জিনিসটা তো আর সে নিজে নিজে করিস বুঝে বাবা, বুঝে এটাতে করছে তোরা না। যখন আপনি কাজ করবেন, তখন আপনি ওই জিনিসটা তাকে বলেই দিবেন যে না, হ্যাঁ, এই জিনিসটা ট্যাবের জন্য এভাবে থাকবে, এই জিনিসটা মোবাইলে এভাবে থাকবে, এই জিনিসটা আপনার ডেস্কটপে এভাবে থাকবে। তো এটা হচ্ছে আপনার রেসপন্সিভ ডিজাইন। তো আমি ফার্স্টে আপনাদেরকে জাস্ট কনসেপ্ট গুলো বলে যাব, এরপর আপনাদেরকে লাস্টের দিকে, শেষের দিকে এসে আপনাদেরকে বলে দিব যে আপনারা আসলে কোথা থেকে আপনারা এই জিনিসগুলো শিখতে পারবেন, বিভিন্ন সাইট গুলো আপনাদেরকে দেখিয়ে দেব। আজকে আপনাদেরকে কোনো কিছু শেখাবো না। আজকের আহ, এই সেমিনার বলেন বা ওয়েবিনার বলেন, এটার মূল টার্গেট হচ্ছে আপনাদেরকে জানানো যে আসলে কোন জিনিসটা কেন প্রয়োজন, কেন আপনি এটা শিখবেন। আচ্ছা, এরপরের স্টেপটা হচ্ছে আপনি আপনার নিজের লজিক্যাল চিন্তা ভাবনা বলেন, বা আপনি যে জিনিসটা বানাইলেন, একটা পেজ বানাইছেন, এটা তো আপনার শুধু পেজ বানালে হবে না, এটা তো ইন্টারেক্টিভ হতে হবে, যেটা থেকে ক্লিক করে আপনার এখানে যে যাবে, বা ধরেন একটা কোথাও ক্লিক করে একটা বাটন করলে এক পেজ থেকে আরেক পেজে যাবে। তো এই জিনিসটা কিন্তু আপনাকে করার জন্য আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। তো আপনি মনে করেন ওই যে আপনারা হয়তো শুনে থাকবেন যে রিয়েক্ট, তারপরে এঙ্গুলার, হ্যাঁ, এরকম নোট জেএস, এসব অনেক কিছু শুনে থাকবেন, হয়তো ফেসবুকের কারণে আপনারা শুনতে পারেন, বা আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে শুনতেছেন। হ্যাঁ, ওইটা আমরা পরে, ওইটা আমরা জিনিসটা আমরা আপাতত এক সাইডে রাখি, সাইডে রেখে আপনি যদি ওই রিয়েক্ট বা ধরেন যে কোনো ফ্রেমওয়ার্ক শিখেন না কেন, আপনার সেটা শিখতে হলে আপনাকে কিন্তু জাভাস্ক্রিপ্ট জানাই লাগবে। আপনাকে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো কিন্তু জানতেই হবে। এবার আপনি যেটাই হতে চান না কেন আপনি ভবিষ্যতে, তো জাভাস্ক্রিপ্টে যেমন অ্যারো ফাংশন, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন অপারেটরস, এসব আপনাকে জানতে হবে। তারপর ধরেন এর মধ্যে আবার আপনি জেকিউরি শিখবেন। হ্যাঁ, জেকিউরি শিখবেন। তারপর হচ্ছে আপনার ডম ম্যানিপুলেশন শিখা লাগবে। ডম ম্যানিপুলেশনটা কি? ডম ডম জিনিসটা হচ্ছে কি, ডিওএম এর ফুল মিনিংটা হচ্ছে কি, ডাটা, সরি, ডকুমেন্ট অবজেক্ট মডেল। হ্যাঁ, তো এটা হচ্ছে, এটা কি কি করে, যেমন আপনি এখানে ফেজ টু লজিক অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভিটি আছে।
তো লজিক অ্যান্ড ইন্টারেক্টিভিটি, এখন আমি যদি এই জিনিসটা মনে করেন যে নিচে একটা ইনপুট বক্স দিলাম, ইনপুট বক্স দিয়ে আপনি এখানে লেখলেন যে লজিক অ্যান্ড ইন্টারেক্টিভিটির জায়গায় আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার লেখলেন, ওইখানে সাথে সাথে উপরে লেখাটা চেঞ্জ হয়ে গেল। তো এই জিনিসটা যে জিনিসটা ম্যানিপুলেট করতেছেন, ম্যানিপুলেট কি, আপনি যদি ধরেন কেউ যদি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন বা সাইকোলজির প্রতি ইন্টারেস্টেড থাকেন, তাহলে তারা এই ম্যানিপুলেশন জিনিসটার সাথে খুব পরিচিত থাকতে পারেন। ম্যানিপুলেশন কি মানে কারোর মানে আপনি আহ, আগে যে ছিল ওইটার জায়গায় আপনি নতুন একটা কিছু আপনি অ্যাড করে দিতেছেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলোর জন্য আপনার কি এই যে ডম ম্যানিপুলেশন জিনিসটা হয়। তারপরে আছে যে আপনার ক্রোমে আপনি যখন কোন একটা কিছু ডেভেলপ করবেন, রাইট ক্লিক করে আপনাকে আহ, সেটা ডিবাগ ধরতে হয় যে নেটওয়ার্ক ধরে কোন এপে এটা কি কল হয়েছে না কি হয়েছে হয় নাই, তো সেটার জন্য ডিবাগ হয় আর কি। আচ্ছা, এরপরে স্টেপে সেটা হচ্ছে যে আপনাকে যেটা শিখতে হবে সেটা ফ্রন্ট এন্ডে বিভিন্ন একটা লাইব্রেরি শিখবেন। ধরেন সেটা হতে পারে রিয়েক্ট জেএস, হতে পারে নেক্সট জেএস, সেটা হতে পারে আপনার অ্যাঙ্গুলার হতে পারে। এরকম যে কোনো একটা কিছু শিখলেন। তো আহ, এটা শিখলে আপনি ধরেন এই ধরনের ডিজাইনগুলো আপনি ইজিলি করতে পারবেন বা এগুলো ম্যানেজ করতে ইজি হবে। আচ্ছা, এরপরে আপনি যখন আপনার HTML, জাভাস্ক্রিপ্ট, তারপরে কোনো একটা ধরেন একটা ফ্রেমওয়ার্ক শেখা শেষ হবে, তখন আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে সার্ভার সাইডে কিভাবে লজিক্যাল কাজগুলো হয়। যেমন কোনো একটা এপিআই কিভাবে কাজ করে, কোনো একটা এপিআই কিভাবে তৈরি করতে হয়। তারপরে আপনারা যে লগ ইন করেন, গুগলের মাধ্যমে লগ ইন করেন, তারপরে আপনারা গিটহাবের মাধ্যমে লগ ইন করেন, হ্যাঁ, তারপরে ফেসবুক দিয়েও লগ ইন করেন, এই জিনিসগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করে। তারপরে আপনার যে কিভাবে একটা টোকেন কিভাবে কাজ করে, যা জেডব্লিউটি টোকেন দিয়ে কিভাবে অথেন্টিকেশন করতে হয়। হ্যাঁ, তারপরে কিভাবে একটা সিকিউর ইন্টারাকশন, একটা সেশন ক্রিয়েট করতে হয়, এসব শিখতে হবে আপনাকে। তারপরে ধরেন কিভাবে একটা ফর্ম থেকে একটা ডাটা নিয়ে আপনি যখন ফর্ম এন্ট্রি দিবেন, সেই ডাটাটা কিভাবে আপনার ডাটাবেজে এন্ট্রি হবে, এসব জিনিসগুলো আপনাকে শিখতে হবে। এসব শিখতে পারলে তাহলে ধরেন আপনি ভবিষ্যতে আস্তে আস্তে একটু অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন। আহ, তো ডাটাবেজের ক্ষেত্রে আপনাকে যেটা শিখতে হবে, এসকিউএল শেখা লাগবে। এসকিউএল কোয়েরি টোয়েরি শিখবেন। আচ্ছা, এসকিউএল এর ভিতরে আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রিলেশনাল ডাটাবেজ আছে, আর একটা হচ্ছে যে একটা এসকিউএল, একটা নোএসকিউএল। নোএসকিউএল যেমন হচ্ছে তো আপনার মঙ্গোডিবি, ফায়ারবেস, হ্যাঁ, এগুলো হচ্ছে নোএসকিউএল এর এক্সাম্পল। আচ্ছা, আমি একটু শর্টকাটে যাচ্ছি, কারণ হচ্ছে যে আমার টার্গেট হচ্ছে আপনাদের লাস্টের দিকে আপনাদের থেকে কোয়েশ্চেন নেওয়ার জন্য। আচ্ছা, এগুলো তো গেল আমাদের জাস্ট কিছু বেসিক, আপনারা কি শিখবেন না শিখবেন এটার উপরে। তো এরপরে একজন ডেভেলপারের যে জিনিসগুলোর সাথে রেগুলার তার পরিচিতি থাকে সেটা হচ্ছে গিট এবং গিটহাব। হ্যাঁ, তো গিটহাব এটা হচ্ছে কি আপনার ভার্সন কন্ট্রোলিং। ধরেন আপনি কাজ করবেন একটা জিনিসে, তো অনেকবার কাজ করার পরে যখন আপনি ডেভেলপমেন্ট করতে যাবেন, আমি ধরে নিচ্ছি আপনি এখনো কোনো কিছু জানেন না আপনার, সেজন্য আপনি ওই হিসেব করে আমি কথা বলছি। যেমন আপনি যখন একটা কাজ করবেন তখন এই কাজটার ক্ষেত্রে ধরেন এই জিনিসটা রিপিটিটিভ হতে পারে, একবার কাজ করছেন এটা আবার কাজ করা লাগবে, তখন এই যে ভার্সন গুলো, প্রতিটা ভার্সন এগুলো আপনার যে কন্ট্রোল করতে হবে, বিভিন্ন ব্রাঞ্চে আপনি ইয়া করবেন। আপনার যখন টিম ওয়াইজ কাজ করবেন তখন এক টিমে কাজ করবে, আরেক টিম আরেকটু কাজ করবে, তখন এই দুই জনের কাজগুলো নিয়ে একসাথে মার্জ করেন কিভাবে, এগুলো আপনাকে শিখতে হবে। কিভাবে গিটহাবে আপনি পুশ করবেন, পুল করবেন, হ্যাঁ, তারপর কোন একটা ব্রাঞ্চ কিভাবে ক্রিয়েট করবেন, এসব আপনাকে শিখতে হবে। এরপর হচ্ছে যে যেমন বিএস কোড আছে। বিএস কোডে আপনি যে বিভিন্ন এক্সটেনশন গুলো আপনাকে দেখবেন, তাহলে আপনি ইজিলি কিভাবে কাজ টাজ করে। বিএস কোডে যে আপনার টার্মিনাল গুলো ইউজ করে কিভাবে কি ইউজ করতে হয়, তারপরে কিভাবে এখানে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, হ্যাঁ, এগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে। বা যদি ধরেন শুধু এখানে বিএস কোড না, ধরেন আপনি যদি মনে করেন যে জাভা দিয়ে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জাভার আইডি কিভাবে ইউজ করে সেটা দেখতে হবে। আপনি সি শার্প নিয়ে কাজ করেন, তাহলে ভিজুয়াল স্টুডিও, ভিজুয়াল স্টুডিও কিভাবে ইউজ করে সেটা সেটা আপনাকে জানতে হবে। পাইথন দিয়ে পাইথনের ডিজাইন নিয়ে কাজ করলে আপনাকে পাইচাম দিয়ে কিভাবে কাজ টাজ করতে হয় সেটা জানতে হবে।
আপনি যদি অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও কিভাবে কাজ টাজ করতে হয় সেটা আপনাকে জানতে হবে। এরপরে হচ্ছে যে মনে করেন আপনি কোনো একটা কিছু ডেভেলপ করে ফেলছেন, এটা তো আপনাকে ডেপ্লয় করতে হবে, ডেপ্লয় না করলে তো সবাই ওয়ার্ল্ড ওয়াইড দেখবে না। তো সেটা আপনাকে জানতে হবে। আচ্ছা, আহ এবার আমরা একটু আপনাদের পরিচয়টা একটু জানতে চাই আপনাদের এক এক করে। জাস্ট ছোট্ট একটা রিফ্রেশমেন্টের জন্য আপনাদের সবাই এক এক করে আপনাদের পরিচয়টা একটু শেয়ার করবেন। জাস্ট আপনার আপনার নাম, আপনি কোথায় পড়াশোনা করছেন, হ্যাঁ এতটুকু জাস্ট পরিচয় দিলে হবে। আহ এখানে আমি দেখতে পাচ্ছি সঞ্জয় চন্দ্র শীল। আপনি শুরু করেন আপনার পরিচয়টা দিয়ে। ভাই ওর মনে হয় নেটের সমস্যা হতে পারে বা মাইকে কথা আসতেছে না, পরের জনকে বললে ভালো হতো ভাই। আচ্ছা, একজন একজন করে নিজের পরিচয়টা শেয়ার করলে আমাদের মধ্যে একটা। জি, এরপরে আহসান হাবিব বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার নাম আহসান হাবিব। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেছি, বর্তমানে থার্ড সেমিস্টারে। সিএসটি সিএসটি। আচ্ছা, তারপরে এফ জি এফ, ওই একটু বলেন, ওনার নামটা তো সুন্দরভাবে দেওয়া নাই। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে আপাতত পড়াশোনা করছি। আমি সিএসটি থার্ড সেমিস্টারে বর্তমানে। জি ওয়ালাইকুম আসসালাম। জি, এরপরে পারহানা শিরিন, আপনি একটু বললে ভালো হয়। জি, উনি মনে হয় বলবে না, তাহলে জান্নাতুল ফেরদাউস। আচ্ছা, উনি টেক্সটে লিখেছেন আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফারহানা। আচ্ছা জি, উনিও পড়ে। আচ্ছা, তারপর। তারপর জান্নাতুল ফেরদাউস। জি ভাই, আসলে মেয়েরা মনে হয় ভয়েসে বলতে চাচ্ছে না, ওদেরকে মেসেজ অপশনটা দিলে ভালো হতো ওদের। তারপরে মাহফুজ ইসলাম। মাহফুজ ইসলাম, আপনার পরিচয়টা একটু বললে ভালো হয়। আচ্ছা, তারপরে রোমানা। আচ্ছা, আপনাদের কোন সেমিস্টারে আছেন সেটা একটু শেয়ার শেয়ার করেন যখন পরিচয় দেন। জি, উনি মনে হয় টেক্সট করছিল। তারপরে সৈকত। জি, সৈকত ভাই আপনি একটু বলেন। সঞ্জয় চন্দ্রশীল, আপনার পরিচয়টা একটু বলেন। ধরেন ফুল স্ট্যাক ডেভেলপার, তারা নিজেরাই নিজেদের মতো করে ইউআই পরেও ইউআই ডেভেলপারের আছে, একেবারে যে নাই তা না। আহ, তবে সেক্ষেত্রে আমি পার্সোনালি রিকমেন্ড করব, কেউ যদি আহ, এই ওয়েব ডেভেলপমেন্ট স্টোরে যদি আসেন তবে ফুল স্ট্যাক হিসেবে নিজেকে প্রস্তুত করে আসবেন।
কারণ হচ্ছে প্রতিটা কোম্পানি চায় যাতে সে যাতে তার ব্যাক এন্ডের কাজটা করার সাথে সাথে ফ্রন্ট এন্ডের কাজটাও যাতে করে ফেলতে পারে। আর যদি বাংলাদেশি কোম্পানির বাংলাদেশি মার্কেট প্লেসের কথা চিন্তা করেন, তাহলে বাংলাদেশি মার্কেট সবাই চায় যে আপনার একের ভিতরে সব, এরকম কি। তো যদি ফুল ভাই রে সাউন্ড রে। যদি আপনি ধরেন ফুল স্ট্যাক হন, আচ্ছা, মনে কথা কি শুনতে পায় না নাকি সবাই? জি ভাই, কথাগুলো স্পষ্ট আসতেছে না, একটু আটকে আটকে আসতেছে, মনে হয় নেট সমস্যা। হ্যালো। জি ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, যখন আপনারা এইচটিএমএল সিএসএস এসব ফান্ডামেন্টালটা তৈরি করে ফেলবেন, আপনারা শিখে ফেলবেন, তখন আপনারা যেটা করবেন, আপনাদের ওপি শিখতে হবে। ওপি হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, যেমন যখন আপনারা জাভা, সি শার্প, ডিজেঙ্গো, ভাই আমার কথা শোনা যাইতেছে না আপনার? মনে হয় নেট চলে গেছে। আচ্ছা, যখন আপনি আপনার জাভা স্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস এসব বেসিক জিনিসগুলো আপনি শিখে ফেলবেন, তখন আপনি আপনার আপনার ওপি শিখা লাগবে। ওপি কি? ওপি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো আপনি যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন, জাভা, সি শার্প এসব দিয়ে আপনি যখন কাজ করবেন, তখন আপনার কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে কি আপনার রিডান্ডেন্ট কোড লেখা লাগবে না। তারপরে আপনি একটা কমন লজিক আপনি আহ, বারবার ইউজ করতে পারবেন এক জায়গায় একটা লিখলে, যেটা হচ্ছে আপনার ডিআরওয়াই প্রিন্সিপাল মেনটেন করে যখন আপনি কাজ করতে পারবেন। ডিআরআই কি জিনিস? ডোন্ট রিপিট ইউরসেলফ। আপনি যখন একই জিনিস বারবার লিখবেন, তখন আপনার কোডটা অত ভালো হবে না। হুম তো এখানে ওপি তে আপনার মেইন যে চারটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে এনক্যাপসুলেশন, আরেকটা ইনহেরিটেন্স, আরেকটা পলিমরফিজম, আরেকটা অ্যাবস্ট্রাকশন। আপনারা তো এখন থার্ড সেমিস্টার আছেন, আর একটু পরে গেলে হয়তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা সাবজেক্ট পাবেন, তখন এই সাবজেক্টটা পড়লে আপনারা আরো পারবেন আর কি। তো এর এর মধ্যে যেমন একটা যখন আপনি একটা ক্লাস বানাবেন, ক্লাসটা হচ্ছে কি একটা অবজেক্টের একটা ব্লুপ্রিন্ট। হুম আর আর একটা অবজেক্ট হচ্ছে কি একটা আপনার ইনস্ট্যান্স। হ্যাঁ, তো যদি আপনার এই পাশে একটা ছবিতে যদি খেয়াল করেন, যেমন এখানে কিছু গাড়ি আছে, যেমন দুইটা প্রাইভেট কার, একটা ট্রাক আছে। হ্যাঁ, তো এই যে এখানে এই যে গাড়িটা গাড়ি গাড়িটার একটা মডেল আছে, সেই গাড়িটা কবে তৈরি করা হয়েছে, হুম এগুলো এক একটা হচ্ছে কি প্রপার্টি। আর এই যে গাড়িগুলা যে বিহেভিয়ার, হ্যাঁ বিহেভিয়ার, সে গাড়িটা স্টার্ট হয়, সে গাড়িটা অ্যাক্সিলারেট চাপ দিলে সে গাড়িটা সামনে যায়, ব্রেক করলে থামে, এগুলো হচ্ছে কি তার বিহেভিয়ার। এই বিহেভিয়ার গুলোর সাথে বিহেভিয়ার গুলোকে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড এর বা প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটাকে মেথড হিসেবে আপনি কাজ করবেন আর কি। হুম
তো যখন আপনি একটা মেথড বানাবেন, এক মেথড আপনার কোন একটা নির্দিষ্ট কাজ করবে আর কি। আর এনক্যাপসুলেশন জিনিসটা কি জিনিস? এনক্যাপসুলেশন জিনিসটা হচ্ছে যে আপনার কোনো ডাটা বা মেথড হচ্ছে যে আপনি কোনো অ্যাক্সেসটা কি থাকবে রাখবেন, এটা কি পাবলিক রাখবেন নাকি প্রাইভেট রাখবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মেনলি এনক্যাপসুলেশনের কাজটা আর কি। তারপর হচ্ছে ইনহেরিটেন্স জিনিসটা হচ্ছে কি, ইনহেরিটেন্স জিনিস হচ্ছে যে মনে করেন আপনি যেমন এই পাশে যদি আপনি দেখেন আহ, যে একটা ভেহিকেল একটা ইয়ে আছে, যে সেটার মধ্যে স্পিড আছে, ক্যাপাসিটি আছে। হুম এখন এই স্পিড ক্যাপাসিটি দুইটা জিনিস কিন্তু কারেরও থাকে, ট্রাকেরও থাকে। তো এই জিনিসটা সে যে সেম বিহেভিয়ারটা পাইতেছে, হ্যাঁ, সে এখান থেকে এখানে নিয়ে ইউজ করতেছে, এই জিনিসটা হচ্ছে ইনহেরিটেন্স। ঠিক এরকম ভাবে আপনি যখন ওপিটা শিখে ফেলবেন, শিখলে আপনার জন্য কোড লেখাটা আরো ইজি হয়ে যাবে আর কি। তারপর আপনি তো অবশ্যই এসকিউএল শিখবেন। এসকিউএল এর ভিতরে আপনার একটু অ্যাডভান্স কিছু টপিক আছে, যেমন ভিউ আছে, হ্যাঁ, তারপর স্টোর প্রসিডিউর আছে, এসকিউএল ফাংশন আছে। এই তিনটা জিনিস মোটামুটি একটু অ্যাডভান্স টপিক। হ্যাঁ, তো এই স্টোর প্রসিডিউরটা হচ্ছে যে কি আপনার একটা সেট অফ এসকিউএল স্টেটমেন্ট, যেটা আপনি একবার রান করলে এটা হচ্ছে একটা মেথডের মতো কাজ করবে। তো ধরেন বড় কোনো একটা বিজনেস লজিক আপনি এক জায়গায় যখন যেমন আমি এখন একটা ইআরপি তে কাজ করতেছি, তো ওই ইআরপি তে একটা ইআরপি তো হচ্ছে অনেক বড় লেভেলের একটা এন্টারপ্রাইজ সলিউশন। তো এইসব সলিউশন গুলোতে হয় কি আপনার অনেক হিউজ ডাটা নিয়ে কাজ করা হয়। তো এত ডাটাগুলো যখন আপনি বিভিন্ন লজিক দিয়ে আপনি নিয়ে আসতে যাবেন, তখন যদি আপনি কোডের মধ্যে যদি আপনি এইসব জিনিসগুলো লিখতে যান, তাহলে আপনার পারফরমেন্সটা অনেক স্লো হয়ে যাবে। হ্যাঁ, তো সেটার জন্য কি হয়, আপনি যখন একটা স্টোর প্রসিডিওর আপনি ডাটাবেসে লিখে দিবেন, আর সেটা আপনি কোড থেকে আপনি কল করে নেবেন, তখন এই জিনিসটা অনেক ফাস্ট হয়ে যাবে, আর আপনার মেনটেন করাটাও ইজি হয়ে যাবে আর কি। তো এইসব জিনিস আপনারা দেখবেন কিভাবে শিখতে হয় বেসিক থেকে। উম, তবে এটার আগে আপনাকে বেসিক জানতে হবে যে কিভাবে একটা এসকিউএল এর টেবিল বানাতে হয়, কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়। হ্যাঁ, তারপরে ডাটা কিভাবে এটা থেকে রিট্রাইভ করতে হয়, এগুলো আপনাকে দেখতে হবে, জানতে হবে। তো যখন আপনি এসব জিনিস শিখে ফেলবেন, শিখার পরে আপনি নিজের জন্য কিছু প্রজেক্ট বানাবেন, মিনিমাম 3 থেকে 5টা প্রজেক্ট বানাবেন, একটা ভালো কোয়ালিটিফুল প্রজেক্ট বানাবেন, যেটার মধ্যে আপনি এটা আপনি গিটহাবে রাখবেন, এটার মধ্যে আপনি ডকুমেন্টেশন রাখবেন। হ্যাঁ, যাতে কোনো কেউ একজন ঢুকে সে যাতে ডকুমেন্টেশন পরে বুঝতে পারে যে আপনি আসলে কি বানাইছেন, বা আপনি এটার প্রতি যে ডেডিকেটেড সেটা আপনি কেউ একজন বুঝে ফেলতে পারবে। তারপর আপনার অবশ্যই কোডের কোয়ালিটি ভালো মেনটেন করবেন। ভালো নেমিং, সুন্দরভাবে নেমিং কনভেনশন ইউজ করবেন, ডিওয়াই প্রিন্সিপাল ইউজ করবেন। হ্যাঁ, অবশ্যই সেটা আপনি অবশ্যই ওপেন সোর্স রাখবেন। এর বাইরে আছে আপনি ওপেন সোর্স বিভিন্ন গিটহাব প্রজেক্টে চাইলে কন্ট্রিবিউট করতে পারেন, ওইটা আরো ভালো জিনিস। এখন আসি যে এআই, এআই আপনি কিভাবে ইউজ করবেন। হ্যাঁ, বর্তমানে তো এআই এর যুগ। আপনারা খুব বাজে একটা, বাজে প্লাস ভালো দুইটাই, যদি আপনি ভালোভাবে ইউজ না করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যতের জন্য এটা খুবই বাজে ইফেক্ট পারবে। যেমন আপনি যদি এআই রে বলেন যে হ্যাঁ একটা কোড লিখে দাও, সে লিখে দিল, আর আপনি চোখ বন্ধ করে ইউজ করে ফেললেন, তাহলে এটা খুবই বাজে। আপনাকে এআই অ্যাডপ্ট করে নিতে হবে, যেহেতু আপনার এন্ট্রি লেভেলে আপনি এআই পেয়ে গেছেন, তো আপনার জন্য অনেক কিছু ইজি আছে। যেমন আমাদের সময় যখন আমরা শিখছি, তখন দেখা গেছে আমি কোনো একটা কিছু জানি না, বাস কাউরে আমি জিজ্ঞাসা করতে পারতেছি না। দেখা যাচ্ছে ফেসবুক কোনো একটা ফেসবুক গ্রুপে গিয়া সে পোস্ট করে, আজকে পোস্ট করতেছি, 1 মাস পরে সেটার উত্তর গিয়া জানতে জানতে পারছি। হুম কিন্তু আপনাদের ক্ষেত্রে তো আর এটা নাই। আপনাদের হচ্ছে যে আপনারা খুব দ্রুত শিখতে পারতেছেন, আপনার যখন যেটা মন চাচ্ছে সেটা আপনি চ্যাট জিপিটি আছে, কোপাইলট আছে, জেমিনি আছে, জেড এআই আছে, এইসব এইসব জিজ্ঞেস করে আপনি জানতে পারতেছেন। তো আপনাকে যেটা জানতে হবে কিভাবে একটা প্রম্পট লিখলে খুব ভালোভাবে সে আপনাকে কোড লিখে দিবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি আপনার কোন একটা কোড দিল, তো আপনি তাকে বললেন যে প্লিজ এক্সপ্লেইন দিস কোড। হ্যাঁ, সে আপনাকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিল যে এটা কিভাবে আহ, কাজটা করছে। হুম
তো আপনি যেটা করবেন না সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন না, আহ, সে আপনি তাকে বলে দিলেন যে এই কোডটা লিখে দাও, সে লিখে দিচ্ছে, আপনি জাস্ট পেস্ট করে ইউজ করে ফেলছেন। এটা আপনি অবশ্যই করবেন না। এটা কখন করবেন? যখন আপনি একটা একটু মোটামুটি আপনি সবকিছু পারেন, বেসিক স্ট্রং আছে, তখন আপনি এই জিনিসটা করবেন। আপনি আরেকটা জিনিস করবেন না, সেটা হচ্ছে যে আপনি বুঝেন না, এটা ইউজ করে ফেলছেন, যা কাজ করতেছে এটা আমি আমার আর দেখার দরকার না, এটাও করবেন না। আপনি যেটা করবেন, জিনিসটা আসলে সে এই কোডটা সে কেন এভাবে লেখছে, বা মনে করেন যে আপনার এই জিনিসটা আপনার কাছে মনে হয় যে এই কোড হয়তো, কিন্তু এই জিনিসটা কেন এইভাবে লেখলে কাজ করতেছে না, হ্যাঁ, আপনি জিনিসটা তাকে কোয়েশ্চেন করবেন। এরপর অবশ্যই আপনার কোডিং প্র্যাকটিসটা সবচেয়ে বেশি জরুরি সফট স্কিলের তুলনায়। আপনাকে সিস্টেম ডিজাইন সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। তারপরে ধরেন ডাটা স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যেমন কিভাবে একটা অ্যারে লিস্ট, হ্যাঁ, কিভাবে কাজ করে, হ্যাঁ। তারপর যেমন আপনাকে এসডিএলসি জানতে হবে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, যেটাকে হচ্ছে এটা সব মোটামুটি ভালো কোম্পানিতে জিজ্ঞেস। আপনার 7 6 7 সেমিস্টারে চলে আসবে, তখন আপনারা মনে করেন যে হ্যালো। জি ভাই, মাঝে মাঝে কথাগুলো একটু আটকে আটকে আসতেছে। আচ্ছা, এটা কখন থেকে হচ্ছে? অনেক আগে থেকে নাকি না কিছুক্ষণ আগে? ভাই, 2 মিনিট হবে মনে হয়, 2 থেকে 1 মিনিট হবে। আচ্ছা, আমি বুঝতে পারছি। আহ আমার এখানে নেট প্রবলেম, একটু দেখতে না ইন্টারনেট স্পিডের কি অবস্থা। ওয়াইফাই হয়তো আজকে খারাপ কাজ করতেছে। আচ্ছা, তো আপনি যখন 6 সেমিস্টার বা 7 সেমিস্টার উঠে যাবেন, তখন আপনার একটা সাবজেক্ট পাবেন, সেটা হচ্ছে সফটওয়্যার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল রিলেটেড একটা সাবজেক্ট পাবেন। সেটা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন। আমি এটা খুবই মনোযোগ দিয়ে আমি পড়ছি ওই সাবজেক্টটা, যে কারণে আমি খুবই বেনিফিট পাইছি ওই সাবজেক্টের কারণে। এর বাইরে আপনাদের যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্ট আসবে, ওইটাতে অবশ্যই আপনার মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন ওই সাবজেক্টটা। তারপর আপনার যে পাইথন প্রোগ্রামিং যে সাবজেক্ট আছে, ওইটাও খুব ভালোভাবে পড়বেন। কারণ ওই সাবজেক্টগুলো যদি আপনি একটু ভালোভাবে পড়েন, তারপরে আপনি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম রিলেটেড একটা সাবজেক্ট পাবেন, ওইটাও খুব ভালোভাবে পড়বেন। আপনাদের যদি আপনাদের টিচার নাও পড়ায়, জাস্ট বইয়ে যা যা লেখা আছে ওইটা আপনারা রেগুলার পড়বেন, ভালো মতো পড়বেন। কারণ ওগুলোই হচ্ছে আপনার বেসিক, ওগুলোই আপনাকে চাকরি পাইতে সহায়তা করবে। আপনার এআই দিয়ে আপনি যত ভালো প্রজেক্ট করেন না কেন, আপনাকে দিন শেষে একটা কোম্পানিতে গেলে আপনাকে ওই বেসিক কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবে। তো আপনার যে পলিটেকনিক যে পড়াশোনাগুলো আছে, এগুলো আপনি কোনোভাবে ইগনোর দিয়ে আপনি জীবনে আপনি ভালো কিছু করতে পারবেন না। আর যদিও করে ফেলেন, তাহলে হয়তো দেখা যায় আপনি পলিটেকনিক পাশ করে ফেলছেন, আপনার বন্ধু বান্ধব অনেক দূর আগে গেছে, তারপর আপনি তাদের দেখে কষ্ট পেয়ে পরে আবার স্ট্রাগল করে আপনার করা লাগতেছে। আচ্ছা, যা হোক। তো এরপরে আপনি কিভাবে আপনার ফার্স্টে একটা জব পাবেন, তো সেটার ক্ষেত্রে কিভাবে করবেন? প্রথমত আপনাকে একটা পোর্টফোলিও বানাতে হবে। মিনিমাম 3 4টা একটা ভালো হাই কোয়ালিটির প্রজেক্ট ক্রিয়েট করবেন। তারপর হচ্ছে আপনাদের যাদের লিঙ্কডইনে অ্যাকাউন্ট কার কার আছে, একটু হ্যান্ড রেজ করেন। কার কার আছে? এফজিএফ, এফজিএফ ভাই আপনার নামটা কি? ওর নাম হচ্ছে শিয়াব। কি? ভাই ওর নাম হচ্ছে শিহাব, শিয়াব। আচ্ছা। আচ্ছা, শিহাব, শিহাবের আছে।
আহসান হাবিবের আছে, আরিফুলের আছে, আর কার আছে? আচ্ছা, যাদের যাদের অ্যাকাউন্ট নাই তারা আজকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দিতেছি, সবাই আমার সাথে কানেক্ট হবেন, ঠিক আছে? আচ্ছা, আরিফ দিয়েছে অলরেডি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা। আরো 4টা দেখি হ্যান্ড রেজ আসছে, এটা কি একজনের একাধিক আসছে নাকি? আহসান হাবিব, জান্নাতুল ফেরদাউস আছে। আচ্ছা, খুব ভালো লাগলো দেখে। সৈকত, ভৌমিক, আরিফ, এফজিএফ, আচ্ছা, শিহাব, লিঙ্কডইন, ঠিক আছে। যাই হোক, আপনারা অনেক অ্যাডভান্স। আমিও আপনাদের মতো বয়স থাকতে বা তারও আগে হয়তো বা আমি লিঙ্কডইন অ্যাকাউন্টটা করছিলাম, খুব সম্ভবত, আমার মনে নেই। আহ শুভকামনা রইল আপনাদের জন্য, কারণ আপনারা আপনারা বলতে পারেন আপনারা অনেক আগে আছেন অন্যান্যদের থেকে তুলনায়, যাদের এই মুহূর্তে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। ভাই আচ্ছা, টাইম 3 মিনিট আছে, একটু পরে আবার নিউ লিংক দেওয়া লাগবে। আহ, আচ্ছা, আমার তাহলে এটা স্টপ করে দাও, আমি লিঙ্ক শেয়ার করি, কারণ আমার না, ঠিক আছে? স্টপ করে দাও, আচ্ছা সবাই এটা থেকে লিভ নিয়ে নেন। আচ্ছা, আমি আমি একটা নতুন তাহলে লিঙ্ক নতুন দিচ্ছি। লিংক দিয়ে আহ, দিচ্ছি। ঠিক আছে। ওরা মনে হয় রেখে আসবে। আচ্ছা, আমরা কিন্তু শেষের দিকে, হ্যাঁ। আম, যেটা বলছিলাম, তো লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তারা, তাদেরকে, তাদের জন্য শুভকামনা। যাদের অ্যাকাউন্ট নাই তাদের অবশ্যই অ্যাকাউন্ট করে নেওয়ার জন্য অনুরোধ করব। কারণ হচ্ছে লিঙ্কডইন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আপনি পজিটিভ পজিটিভ একটা এনভায়রনমেন্ট পাবেন। সবাই দেখবেন যে ভালো ভালো জিনিস শেয়ার করে। ওইখানে থাকলে আপনার একটা লার্নিং মানে লার্নিং এর মধ্যে থাকবেন। তো যখন আপনি চাকরি পর্যায়ে আসবেন, নিজেকে ওইরকম ডেভেলপ করবেন, তখন এটা ডেভেলপ ছাড়াও আপনার নিজের প্রোফাইলটাকে অপটিমাইজ করবেন। আপনি আপনার চাকরি পলিটেকনিকের ইনস্টিটিউটটা আপনি আপনার প্রোফাইলে অ্যাড করলেন, তাহলে আপনার লোকজন বুঝতে পারবে না এই ছেলেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তেছে। হ্যাঁ, তারপর আপনি কি কি নতুন শিখলেন সেটা আপনি লিঙ্কডইনে শেয়ার করবেন। শেয়ার করলে লিঙ্কডইনে ভালো ভালো লোকজন আছে, হয়তো আপনি একটা ইমপ্রেসিভ প্রজেক্ট কাজ কাজ করে ফেলছেন, তাহলে অনেকে হয়তো আপনার প্রতি ইমপ্রেস হয়ে আপনাকে কোনো একটা কিছুর জন্য অফার করতে পারে। আপনার একটা ভালো কমিউনিকেশন তৈরি হবে। এমন হতে পারে যে আপনি এমন একজনের সাথে অলরেডি অ্যাড হয়ে আছেন, তার সাথে আপনি রেগুলার তার পোস্টে কমেন্ট করতেন, তার সাথে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সে একটা নতুন একটা সার্কুলার পোস্ট করছে, আপনি সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি সবকিছু জানেন পারেন, তাহলে আপনি যদি তার সাথে অ্যাপ্রোচ করেন তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। তখন সেই লোকটা দেখবে যে না, এই ছেলেটা তো আমি আগে থেকে চিনি, হ্যাঁ, তাকে একটা অপরচুনিটি দেওয়া যেতে পারে। হুম, এটা একটা আপনার একটা কি নেটওয়ার্ক তৈরি হইলো। আচ্ছা, যখন আপনি আপনার পোর্টফোলিও তৈরি করবেন, আপনি বিভিন্ন ভাবে বিভিন্ন লোকজনের সাথে এঙ্গেজমেন্ট থাকবেন, নেটওয়ার্ক তৈরি করবেন। হ্যাঁ, এরপর হচ্ছে কি আপনার একটা চাকরির জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করবেন, বা আপনি যখন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করবেন শুধু একটা দুইটাতে অ্যাপ্লিকেশন করবেন, আপনি অনেকগুলোতে অ্যাপ্লিকেশন করবেন। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি একটা ট্র্যাক রাখবেন যে আপনি আজকে কোথায় অ্যাপ্লিকেশন করতেছেন, কালকে কোথায় অ্যাপ্লিকেশন করতেছেন। হ্যাঁ, আপনার মেইন টার্গেটটা থাকতে হবে যে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছেন, আপনার ডিপ্লোমা কমপ্লিট করার আগেই যেন আপনি চাকরি করতে পারেন। হ্যাঁ, যেমন আমি আমার নিজের কথা বললে, আমি 6 সেমিস্টার থেকে আমি চাকরি করা শুরু করি। যখন 6 সেমিস্টার থেকে এখন অব্দি করতেছি। আমি ইউনিভার্সিটিতে পড়তেছি, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছি, টাকা খরচ করে পড়তেছি। দেখা যাচ্ছে তুমি ইনকাম করবা, তুমি তোমার মতো চলবা, তোমার একটা অন্যরকম একটা লাইফ তৈরি করবে। এখন যদি তুমি নিজে কষ্ট করো, ভবিষ্যতে তুমি তোমার লাইফটাকে সুন্দর মতো এনজয় করতে পারবে। আচ্ছা, এরপরে তো এখানে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তো এখানে যেটা বলছে যে গ্রেট সফটওয়্যার ইজ বিল্ড বাই টিমস নট ইন্ডিভিজুয়ালস, ইউর এবিলিটি টু কমিউনিকেট ইজ অ্যাজ ভাইটাল অ্যাজ ইউর এবিলিটি টু কোড। হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জিনিসটা আসলে একজনে করে না, হ্যাঁ, সেটার জন্য একটা টিম ওয়াইজ কাজ করে। তো
আপনি যখন কাজ করবেন তো আপনি এভাবেই কাজ করবেন যাতে আপনার টিমমেট যাতে আপনার কোডগুলো দেখে বুঝতে পারে। আপনি ক্লিন কোড লিখবেন, যাতে আপনি মনে করেন আপনি একটা ভেরিয়েবলের নাম লিখছেন, ওইটা আপনি ছাড়া আর জীবনে আর পৃথিবীর মনে করেন যে এইখানে এই যে অ্যাপ জিএফ লেখছে একজনের, হ্যাঁ, আমি তাকে খারাপ ভাবে বলার জন্য আমি বলিনি, বলতেছি না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, যেমন এখন আমরা কেউই বুঝতেছি না যে এফ মানে কি, জি এর মানে কি, এফ এর মানে কি, এটা শুধু সে নিজেই বুঝতেছে। হ্যাঁ, তো মনে করেন আপনি একটা কোড লিখছেন, কোড আপনি জাস্ট ভেরিয়েবলের নাম লিখছেন এফ জি এফ। হ্যাঁ, তো ওইটা তো শুধু আপনিই বুঝতেছেন, আর কেউ তো বুঝতেছেন না, আপনি তো একটা টিমের মধ্যে কাজ করতেছেন। হ্যাঁ, তো এই জন্য আপনি যখন যেটাই লিখবেন সেটা হচ্ছে যে আহ, যেমন এখানে আহসান হাবিব লেখা আছে, এখন আমরা এখানে সে যদি নাও বলে, আমরা অন্য একজন এসে কিন্তু বুঝতে পারতেছে যে তার নামটা আহসান হাবিব। হুম, কিন্তু আহ, যখন ঠিক সেম প্রোগ্রামিং বা কোডিং এর ক্ষেত্রে জিনিস কিন্তু সেম জিনিসটা, যে আপনি যখন একটা ভেরিয়েবল লিখতেছেন বা একটা ক্লাসের নাম ডিক্লেয়ার করতেছেন, একটা মেথড ডিক্লেয়ার করতেছেন, কিছু প্যারামিটার পাস করতেছেন, প্যারামিটার নামগুলো সেট করতেছেন, সেগুলো অবশ্যই আপনি একটা নেমিং কনভেনশন ফলো করে লিখবেন। আপনি ক্লিন কোড লিখবেন যাতে আপনার টিমের অন্যান্যরা আয়সা যাতে এই জিনিসটা করতে পারে। হুম, তো এই জিনিসটা আপনারা আরো আস্তে ধীরে বুঝবেন ভবিষ্যতে। আপনারা যেটা করতে পারেন, এখন তো আপনারা ওই লেভেলের কোডিং এ যান নাই, তাই আপনাদেরকে এখন ওটা নিয়ে পড়ার কোনো পরামর্শ দিব না। আহ, যদি কেউ যদি একটু ভালো পর্যায়ে যান তাহলে অবশ্যই ক্লিন কোড বাই আঙ্কেল বব এই একটা ইয়ে আছে, বই আছে, ওটা চাইলে পড়তে পারেন। এর বাইরে আঙ্কেল বব যে নাম লোকটা আছে, ওই লোকের ইউটিউবে বিভিন্ন ক্লিন কোডের উপরে আহ, এই বিভিন্ন সেমিনার টেমিনার আছে, সব ইংলিশে দেখতে পারেন। তো আচ্ছা, এরপরে যদি আপনারা একটা লার্নিং এর একটা কার্ভ যদি আপনাদের দেখায়, যেমন আপনারা যখন ফার্স্ট ইয়ারে আপনাদের মেইনলি হচ্ছে আপনাদের মনে করেন যে একটা ফাউন্ডেশনের উপরে যাবে। এরপরের বছর আপনাদেরকে যেটা যেতে করতে হবে, আপনি বিভিন্ন ফ্রেমওয়ার্ক টেমওয়ার্ক শিখবেন, তারপরে প্রফেশনাল কোনো প্রজেক্টে কাজ করবেন। এরপরের বছর আপনারা বিভিন্ন জিনিস নিয়ে আপনাদের একটা স্পেশালাইজেশন তৈরি করবেন। এরপরে ধরেন আপনি একটা ভালো একটা ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারবেন। তো এই জিনিসটা দেখেন, এই জিনিসটা কিন্তু একেবারে একদম ধরে হয়ে যেতেছে না, জিনিসটা আস্তে 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 আস্তে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জিনিসটা হচ্ছে যে আপনার আপনাকে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে আপনার। আহ, আপনি মনে করেন আজকে খুব বেশি খাইলেন, কালকে বমি করে আজকেই ফালিয়ে দিলেন, তাহলে তো হবে না। আপনি আজকে অল্প করে খাবেন, কালকে অল্প করে খাবেন, তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন। আপনি যদি আজকে যদি সব খাইতে চান তাহলে তা পারবেন না। ঠিক এই জায়গায় এরকম আপনি আস্তে 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 ধীরে ধীরে শিখবেন। হুম, আচ্ছা, আজকের টার্গেট আমার মূলত ছিল আপনাদেরকে জাস্ট আইডিয়া দেওয়া, যাতে আপনারা জানেন যে আসলে আপনাদের কি শেখা দরকার। বা আপনাদের আপনারা যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চান বা ওয়েব ডেভেলপার হইতে চান, তাহলে আপনাদেরকে কি কি শিখতে হবে, কি কি জানতে হবে, হ্যাঁ, বা কোনটা কেন জানতে হবে, সেটা জাস্ট আপনাদেরকে শেয়ার করার জন্য মূলত আজকের এই সেশন। তো আজকের এই সেশনটা আপনাদের কাছে কেমন লাগছে, তো সেটা আপনারা আমাকে জানাতে পারেন, আমাকে সরাসরি জানানোর দরকার নেই। আহ, আচ্ছা, আহ, সেটা আপনাদের সরাসরি জানানোর দরকার নাই, আপনারা আমাকে, আপনাদের সাথে আমি একটা গুগল ফর্ম শেয়ার করে দিচ্ছি, আপনারা এটা ফর্মটা পূরণ করে দিবেন। তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আমি আসলে আপনাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি বা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন সেটা জন্য। তো আপনাদেরকে আমি 5 মিনিট টাইম দিলাম, আপনারা যে কয়েকজন আছেন সবাই এই ফর্মটা একটু পূরণ করে দিবেন। এরপর হচ্ছে যে ফর্মটা পূরণ করে দেওয়ার পরে এখানে আপনাদের ইনফরমেশন রাখা হবে না, আমি মনে হয় ওইভাবেই ফর্মটা পূরণ করেছি। আহ, আচ্ছা, রাখা হবে না ওইভাবে। ওয়েট, এটা কি? আচ্ছা, সমস্যা নেই। হুম, আপনারা আপনাদের একটা অনেস্ট মতামত শেয়ার করতে পারেন এখানে, এই যে গুগল ফর্মটা দেওয়া আছে এখানে। 10টা 2 বাজছে, আপনাদের জন্য টাইম হচ্ছে 10টা 7 অবধি।
এর মধ্যে আপনারা গুগল ফর্মটা পূরণ করে ফেলেন। হ্যাঁ, এরপরে আমরা আপনাদের মনে যত ধরনের প্রশ্ন আছে সেটা আপনারা একে একে আমাকে জিজ্ঞেস করতে পারবেন। আসলে ডিপেন্ড করে আপনার, কিছু কিছু কোম্পানি আছে যারা একদম ইন্টার্ন বা একদম ইন্টার্ন মানে যেটা হচ্ছে একদম থার্ড ক্লাস মার্কার কোম্পানি, তারা হয়তো অনেক ক্ষেত্রে আপনাকে 8-10 হাজার অফার করতে পারে। এটা একদম থার্ড ক্লাস মার্কার কোম্পানি যেগুলো থাকে, হ্যাঁ ওরা। আর কিছু কোম্পানি আছে আপনাকে ইন্টার্ন হিসেবে 15-16 হাজার টাকা অফার করতে পারে। কিছু কোম্পানি আছে আপনাকে, আপনি যদি একটু ভালো হন, হ্যাঁ তাহলে আপনি একটু ভালো হলে আপনি প্রতিযোগিতা টিকবেন, কিছু কোম্পানি আপনাকে হয়তো 20-25 হাজার টাকা অফার করতে পারে। এটা হচ্ছে স্টার্টিং এর কথা বলছি। তবে আপনি যেহেতু পলিটেকনিক ব্যাকগ্রাউন্ডে, আপনার অবশ্যই একটা টার্গেট রাখতে হবে। আপনি মনে করেন যে 12 থেকে 15, 20, 25 যা পান সেটা দিয়ে আপনি স্টার্ট করে ফেলবেন। তবে যতটা সম্ভব চেষ্টা করবেন যত বেশি অ্যামাউন্ট না কেন আপনি ওইটাতে জয়েন করবেন। তবে আপনি যদি, আপনাদের এখন হাতে অনেক সময় আছে, অলরেডি আরো 2-3 বছর সময় আছে, তো এর মধ্যে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যদি ভালোভাবে শিখেন তাহলে অবশ্যই আপনার টার্গেট রাখতে হবে যে 20 হাজারের উপরে আপনি স্যালারিতে জয়েন করবেন বা 25 হাজার টাকা দিয়ে স্যালারিতে জয়েন করবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেক্টরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনি জয়েন করেন তাহলে আপনার প্রতি বছর 5,000-10,000 টাকা স্যালারি বাড়তে থাকবে, যদি আপনি ওই লেভেল ভালো একটা কোম্পানিতে জয়েন করতে পারেন। আর মনে করেন যে আমাদের বাংলাদেশে এখনো অনেক কোম্পানি আছে যে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকাও স্যালারি দেয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের, যারা যে মনে করেন যে 10 বছর 12 বছর এক্সপিরিয়েন্স আছে তাদের, বা সিনিয়র সফটওয়্যার আর্কিটেক্ট হতে পারে। বা ধরেন এমনও আছে যে কিছু কিছু কোম্পানি আছে 3 বছর এক্সপিরিয়েন্স আছে, আপনার স্যালারি 60-70 হাজার বা 80 হাজার, 90 হাজার পায়। হ্যাঁ এরকম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? এভরিওয়ান এনি কোশ্চেন থাকলে বাকি করতে পারেন যে কেউ। আচ্ছা, আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন, যদিও আমার সাথে ফেসবুকে থেকে ওই খুব ইম্পর্টেন্ট কিছু পাবেন না, কারণ আমি ফেসবুক ইউজ করি ফান হিসাবে। আর যারা চাইলে আমার সাথে, কেউ চাইলে আমার সাথে লিঙ্কডইনে কানেক্ট হতে পারেন, লিঙ্কডইনে মোটামুটি ভালো কিছু শেয়ার করি। আহ, আর তাছাড়া আপনারা যদি আমার সাথে কানেক্ট থাকেন তাহলে হয়তো ভবিষ্যতে আপনাদের সাথে আমার আহ, একটা পরিচয় থাকবে, এতটুকুই। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে আপনারা কে এখন কি কি শিখছেন, কে কে এইচটিএমএল পারেন, হ্যান্ড রেজ করেন। ভাই কেউই হারে। এইচটিএমএল, সিএসএস, গ্রাফিক্স ডিজাইন কে কে জানেন? আরিফ জানে। আর জি ভাইয়া, গ্রাফিক ডিজাইন পুরোপুরি জানি না, স্যার বেসিক কিছুগুলো শিখেছিল, ওগুলো মোটামুটি জানি, পুরোপুরি পারি নাই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এইচটিএমএল, সিএসএস। আচ্ছা, আমি আপনাদেরকে এই যে আজকে যে স্লাইডটা বানাইছি আমি এটা আপনাদেরকে শেয়ার করে দিই, হ্যাঁ, পিডিএফ বানিয়ে। আচ্ছা, এটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো, আরিফের কাছে দিয়ে দেবো। আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নাই। উম, আচ্ছা, আপনাদের থেকে আমি ঠিক মতো রেসপন্সটা পাইনি। আপনাদেরকে